প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পার্ট সি-তে যে একটা অঙ্ক আসে, এটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা দেখতে পেয়েছি এই অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস এর 2008 সালে এই অঙ্কটা এসেছে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সি পার্টের অঙ্ক করার আগে আমাদের বেশ কিছু বিষয় আগে মাথায় রাখতে হবে। প্রথমেই আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, এখানে যে দুইটা ইয়ার দেওয়া আছে, যেমন 2020, 2021, এর একটা ইয়ারকে আমরা বেজ ইয়ার হিসেবে ধরবো, মানে একটা ইয়ারকে আমরা ভিত্তি বছর হিসেবে ধরবো। আর সর্বদা যে সালটা বড় থাকে, যেমন এখানে 2020 সাল এবং 21 সাল আছে, তো 21 সালটাকে আমরা এখানে ভিত্তি বছর হিসেবে ধরার চেষ্টা করব সব সময়, সর্বদা। তো দ্বিতীয় যে কথাটা আছে, আমাদের এই অঙ্ক থেকে নেট ইনকাম খুঁজে বের করতে হবে। যদি অঙ্কে নেট ইনকাম না থাকে, তবে সেটা রিটেন আর্নিংস থেকে ক্যালকুলেশন করে বের করার চেষ্টা করতে হবে। তো আমাদের যে অঙ্কটা সমাধান করার জন্য আমরা এখানে এসেছি, তো এই অঙ্কটা আমরা নেট ইনকাম দেখতে পাচ্ছি যে নেট ইনকাম আছে 12,500 টাকা। তো নেট ইনকামের পরপরই আমাদের দেখতে হবে ক্যাশ। কেন ক্যাশ দেখতে হবে? কারণ এই ক্যাশে দেখেন আপনারা সবাই যে 6,700 টাকা 2020 সালের শুরুতে ব্যালেন্স ছিল, মানে 2020 সালে 6,700 টাকা ব্যালেন্স ছিল, এবং 2021 সালে এটা 9,000 টাকা হবে। তো আমাদের অঙ্কের উত্তর এই 9,000 টাকা। এই অঙ্কের সবচাইতে ভালো দিক হচ্ছে আমাদের অঙ্কের ভিতরে অঙ্কের উত্তর দেয়া থাকে। তো আপনি যদি এই অঙ্কটা করার পরে আপনার অঙ্কের লাস্টে 9,000 টাকা না হয়, তখন আপনি বুঝবেন আপনার অঙ্ক হয়নি। তো এই 9,000 টাকা যে দেওয়া আছে, এইটা হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। তো আমরা যথারীতি একটা ছক করলাম, ছক করে আমরা অঙ্কটা শুরু করার চেষ্টা করতেছি। তো আমরা অঙ্ক শুরু করলাম, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখলাম। আমরা অঙ্ক শুরু করি কি দ্বারা? সর্বদা নেট ইনকাম দ্বারা। তো আমরা এই যে প্রথম সমন্বয়ে আমরা নেট ইনকাম পেয়েছি। তাহলে নেট ইনকাম পেয়েছি কত? 12,500 টাকা। এরপর আমরা লিখব যে অ্যাডজাস্টমেন্ট ফর নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেমস। এখানে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লেখা যায়, সেটা লেখে অবশ্য ভালো। তো কি লেখা যায়? অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এর পরবর্তীতে আমাদের এই পুরো অঙ্কের ভিতর থেকে ডেপ্রিসিয়েশন খুঁজে বের করতে হবে, কারণ এই অঙ্কের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। আমরা এর পরবর্তীতে যতগুলো অঙ্ক সমাধান করব, প্রত্যেকটা অঙ্কে দেখবেন আপনারা সবাই ডেপ্রিসিয়েশনে ঝামেলা করতেছে। তো আমার অঙ্কে যদি ডেপ্রিসিয়েশন দেয়া থাকে, তাহলে আমাদের কোনো প্রবলেমই নাই। যেমন এই অঙ্কের ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 2,500 টাকা। যদি কখনো অঙ্কে ডেপ্রিসিয়েশন না দেওয়া থাকে, তখন আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের যে দুইটা টাকার পার্থক্য আছে, সেখান থেকে ডেপ্রিসিয়েশন বের করার চেষ্টা করব, এবং সমন্বয়ে যদি আবার নতুন করে কোনো ডেপ্রিসিয়েশন ধরার কথা বলে, সেটা এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের যে দুটো টাকার 2 বছরের টাকার পার্থক্য, সেটার সাথে সমন্বয় করে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটায় সমন্বয় নাম্বার 2 এ আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেয়া আছে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে 2,500। তাহলে আমরা রুলস এন্ড রেগুলেশনে শিখেছি যে ডেপ্রিসিয়েশন সর্বদা সম্পদকে কি করে? কমায় দেয়। তাহলে আমরা সম্পদকে কমাই দিব। সম্পদকে কমাই দিলে কি হয়? যোগ হয়। সম্পদ কমলে কি হয়? যোগ হয়। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের টাকা আমরা 2,500 টাকা এখানে যোগ করে দেখালাম। এরপর আমরা চলে যাব অ্যাসেট সাইডে। তো অ্যাসেটে আমরা দেখতেছি কি আছে? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল 2020 সালে ছিল 12,000, এখন হয়েছে কত? 11,500। তাহলে আমরা দেখতে পাইতেছি যে অ্যাকাউন্ট রিসিভেবল কমছে। কত টাকা কমছে? 500 টাকা কমছে। তাহলে আমরা লিখব যে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা? 500 টাকা। আর ডিক্রিজ হলে তো অবশ্যই সম্পদ কমে যায়, তাহলে সম্পদ কমলে আমরা কি করব? যোগ করতে হবে। তা আমরা 500 টাকা যোগ করলাম। এর পরবর্তীতে আমরা চলে যাব ইনভেন্টরিতে। তাহলে ইনভেন্টরি ছিল কত? 31,500 টাকা, এবং 2021 সালে হয়েছে 32,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেন্টরি ইনক্রিজ হয়েছে। তাহলে আমরা লিখব সলিউশনে
ইনক্রিজ ইন ইনভেন্টরি, তাহলে ইনক্রিজ হলে সম্পদ বাড়ে, আর আমরা জানি সম্পদ বাড়লে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে সুন্দর করে এটা বিয়োগ করে দেখিয়ে দিলাম। এরপর আসি আমরা প্রিপেইড এক্সপেন্সে। প্রিপেইড এক্সপেন্স ছিল কত, 800 টাকা, এখন হয়েছে কত, 1000 টাকা। তাহলে প্রিপেইড এক্সপেন্স আমরা দেখতেছি বাড়ছে। তাহলে আমরা লিখব সহজাতভাবেই ইনক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স কত টাকা, 200 টাকা। তাহলে সম্পদ বাড়লে আমরা কি করব, বিয়োগ করব। আমরা এখান থেকে 200 টাকা কি করলাম, বিয়োগ করে দেখাই দিলাম। এখন ইকুইপমেন্ট তো স্থায়ী সম্পদ, সেটা তো অপারেটিং এ যাবে না। তো এরপরে চলে আসি আমরা লাইবিলিটিস এর সাইডে। তো লাইবিলিটিসে কি আছে, অ্যাকাউন্টস পেয়েবল আছে। অ্যাকাউন্টস পেয়েবল ছিল কত, 7500, এখন হয়েছে কত, 6000, মানে 1500 টাকা কমে গেছে। তা আমরা প্রথম ক্লাসে রুলস অ্যান্ড রেগুলেশনে শিখেছিলাম যে দায় কমলে আমরা কি করব, কমাই দিব। তাহলে আমরা লিখব ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 1500 টাকা, আমরা দায় কমছে আমরা কমাই দিছি। এখন এই জিনিসগুলো আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার পর যে টাকাটা আসবে সেটা এই পাশে 2 নম্বর কলামে আমরা বসিয়ে দিব। তো এই টাকাটা প্লাস আসছে, তাহলে উপরে নেট ইনকামের সাথে আমরা কি করব, যোগ করব। তাহলে 12500 যোগ করার পর 800 যোগ করার পর হলো 13300 টাকা। তো 13300 টাকা অবশ্যই প্লাস। তা প্লাস থাকলে আমরা জানি আমরা কি লিখব, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমাদের যে অঙ্কের 3টা পার্ট, এই 3টা পার্টের একটা পার্ট কিন্তু শেষ হয়ে গেল। এরপর আমরা চলে যাব অঙ্কের দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টে আমরা কি করব, দ্বিতীয় পার্টে আমরা করব ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের রুলগুলো যদি তোমরা মনে না করতে পারো, আমি আবার আরেকটু মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আমাদের যে স্থায়ী সম্পদ আছে এর হ্রাস বৃদ্ধিজনিত লেনদেন যাবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইকুইপমেন্ট একটাই স্থায়ী সম্পদ আছে, ছিল কত, 21000 টাকা, এখন হয়েছে কত, 28000 টাকা। তো ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ বৃদ্ধি পেয়েছে। তো বৃদ্ধি পেয়েছে কত টাকা, 7000 টাকা। তো আমরা যদি স্থায়ী সম্পদ ক্রয় করে না থাকি তাহলে কিভাবে বৃদ্ধি পেল, তো অবশ্যই আমরা 7000 টাকার ইকুইপমেন্ট নতুন করে ক্রয় করেছি। কিন্তু সমন্বয় নাম্বার 3 যদি আমরা পড়ি তাহলে এখানে বলা আছে যে ফুললি ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট দ্যাট কস্ট 1000 ওয়াজ ডিসকার্ডেড and its cost was removed from the accounting record। মানে এখানে বলা হয়েছে যে 1000 টাকার ডেপ্রিসিয়েশন আমরা হিসাবভুক্তই করিনি। 1000 টাকার ডেপ্রিসিয়েশন আমরা হিসাবভুক্তই করিনি। তো হিসাবভুক্ত যদি না করে থাকি তাহলে এই যে ইকুইপমেন্ট আছে 21000 টাকা, এখান থেকে যদি 1000 টাকা আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে হয় কত, 20000 টাকা। যদি এখানে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে হয় কত, 20000 টাকা। তাহলে 20000 টাকা যদি হয় সেক্ষেত্রে আমাদের সম্পদ বাড়ছে কত, 8000 টাকা বাড়ছে। তাহলে 8000 টাকা সম্পদ আমরা কি করেছি, আমরা ক্রয় করেছি। তো ক্রয় করার কারণে 8000 টাকা কি হবে, পারচেজ হবে। তো সহজভাবে আমরা এখানে লিখতে পারি পারচেজ অফ ইকুইপমেন্ট কত টাকা, 8000 টাকা। এখন আমরা জানি পারচেজ করলে টাকা আমাদের কি হয়, টাকা চলে যায়। তাই পারচেজ করার কারণে আমাদের টাকাটা এখানে মাইনাস করে দেখানো হয়েছে। আচ্ছা, এখন স্থায়ী সম্পদ আমার একটাই ছিল, আর কোনো স্থায়ী সম্পদ নাই, তাহলে এটা আমরা 2 নম্বর কলামে নিয়ে গেলাম। তো যেহেতু আমাদের এখানে মাইনাস হয়েছে, তাহলে আমরা জানি মাইনাস হলে কি লিখতে হয়, নেট ক্যাশ ইউজ লিখতে হয়। তাহলে আমরা লিখলাম নেট ক্যাশ ইউজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো এরপর আমরা চলে যাব আমাদের 3 নাম্বার। 3 নাম্বারে আমরা করব হচ্ছে তিন নম্বরে আমরা দেখব ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমরা কি নিই, এখানে স্থায়ী দায় হ্রাস বৃদ্ধিজনিত লেনদেন দেখানো হয়। স্থায়ী দায় হ্রাস বৃদ্ধিজনিত লেনদেন দেখানো হয়। তো আমরা যদি সমন্বয় নাম্বার এখানে 5 থেকে শুরু করি, যে কমন স্টক ওয়ার ইস্যুড এট টাকা 6 পার শেয়ার। তো
2000 শেয়ার নতুন করে ইস্যু করা হয়েছে, প্রতি শেয়ারের দাম কত? 6 টাকা। তাহলে আমরা জানি ইস্যু করলে অবশ্যই টাকা আসবে। তো আমরা লিখলাম ইস্যুয়েন্স অফ কমন স্টক 2000 গুণ 6 মোট 12,000 টাকা। এরপর আমরা যদি দেখি যে সমন্বয় নাম্বার 4, 1/2 অফ দ্য মর্গেজ ওয়াজ রিপেইড, মানে মর্গেজের অর্ধেক টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি আবার লাইবিলিটিসের দিকে আসি, মর্গেজ লোন ছিল কত টাকা? 10,000 টাকা। এখন আছে কত? 5,000। তার মানে 5,000 টাকা আমরা পরিশোধ করে দিয়েছি। তাই আমরা লিখবো যে মর্গেজ পেইড অথবা মর্গেজ লোন পেইড অফ কত টাকা? 5,000 টাকা। যেহেতু পরিশোধ করে দিয়েছি, আমাদের টাকা চলে গেছে, অবশ্যই মাইনাস হবে। তো এরপর আমরা সমন্বয় নাম্বার 6 আসি, ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 10,000 ওয়ার পেইড, মানে ক্যাশ ডিভিডেন্টের 10,000 টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। তাহলে ক্যাশ ডিভিডেন্ড পরিশোধ করলে আমাদের নগদ টাকা চলে গেছে, আমাদের নগদ টাকা আমরা পরিশোধ করে দিলাম, আর পরিশোধ করলে টাকা চলে যায়, চলে গেলে আমরা কি করছি? মাইনাস করে দিয়েছি। মাইনাস করে দেওয়ার পরে এখন আমরা এই তিনটাকে যদি যোগ বিয়োগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3,000 টাকা মাইনাস এসেছে। তাহলে মাইনাস আসলে আমরা কি লিখবো? সেই বরাবরের মতো নেট ক্যাশ ইউজ বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আমরা ইউজড লিখলাম। এখন আমরা এই যে 13,300 টাকা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে এসেছিল, তারপর 8,000 টাকা আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে এসেছিল, তারপর আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে 3,000 টাকা। এখন এই যে তিনটা টাকা আছে, 1, 2 এবং 3, এই তিনটাকে আমরা যোগ বিয়োগ করব। তাহলে যোগ বিয়োগ করার পর টাকা আসছে কত? 2,300 টাকা। 2,300 টাকা। এখন এই 2,300 টাকা তো প্লাস, তো এটা আমাদের লিখতে হবে, যেহেতু প্লাস আসছে, এই টাকাটার নাম আমরা লিখব হচ্ছে নেট ইনক্রিজ ইন ক্যাশ। এই টাকাটার নাম কি? নেট ইনক্রিজ ইন ক্যাশ। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই টাকাটার নাম লিখবো আমরা নেট ইনক্রিজ ইন ক্যাশ। এর সাথে আমরা করব হচ্ছে এই যে ক্যাশে চলে যাব, অ্যাসেট সাইডে ক্যাশে চলে যাব। ক্যাশে ওপেনিং ব্যালেন্স ছিল কত? 6,700 টাকা। ওপেনিং ব্যালেন্স ছিল 6,700 টাকা। সেই ওপেনিং ব্যালেন্সটা আমরা নিয়ে আসবো, অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স 6,700। যখন আমরা যোগ করব তখন ক্লোজিং ক্যাশ ব্যালেন্স হবে 9,000 টাকা। তো আমরা আগেই বলেছিলাম যে আমাদের অঙ্কে উত্তর দেয়া আছে, এই সেই 9,000 টাকা উত্তর, এই সেই 9,000 টাকা। বন্ধুরা, একদম সহজভাবে এটা সমাধান করা গেল। আপনারা বাসায় যদি একটু বেশি করে প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই এই অঙ্ক আপনাদের কাছে ইজি মনে হবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের যে চ্যানেল আছে, যে চ্যানেলে এই ভিডিওগুলা পাবলিশ করা হচ্ছে, সেখানে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটাকে গ্রো করতে সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।